কিন্তু বাংলাদেশে এই ৭০ থেকে ৭৫-এ আমি দেখতে পাচ্ছি একটা ডিপ আছে, মানে স্লোপটা যেরকম যাওয়ার কথা ছিল হঠাৎ করে একটু নেমে গেছে। বিংশ শতাব্দীতে পৃথিবীতে অনেকগুলো জেনোসাইড হয়েছে। তো আমি যদি উইকিপিডিয়ার পেজটা দেখি, লিস্ট অফ জেনোসাইডস, তাহলে আমরা একটা বড় লম্বা লিস্ট দেখতে পারবো। এখন এই জেনোসাইডগুলোতে কত মানুষ হতাহত হয়েছে সেই সংখ্যাটা বের করাটা বেশ ট্রিকি, কারণ এত কেওসের মধ্যে অ্যাকুরেট নাম্বারটা বের করা বেশ কঠিন। তো দেখা যায় ঘটনার সময়ে অনেকগুলো উৎস থেকে কিছু তথ্য নেওয়া হয়, সেই জেনোসাইডের পরবর্তীতে বিভিন্ন কমিশন গঠন করে হয়তো অনেক সার্ভে করা হয়। তো এর জন্য আমরা দেখতে পারি টিপিক্যালি বিভিন্ন জেনোসাইডে দুই ধরনের সংখ্যা দেখা যায়, যে একটা লোয়ার এস্টিমেট, একটা আপার এস্টিমেট হতাহতের সংখ্যার জন্য। যেহেতু এক্স্যাক্টলি একটা নাম্বার বলা যায় না, সেহেতু দুইটা, একটা লোয়ার একটা আপার এস্টিমেট থাকে। তো আমি যদি কয়েকটা জেনোসাইডের এই লোয়ার আর আপার এস্টিমেট দেখি, তো আমি যদি দেখি হলোকাস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৫১ লাখ থেকে ৭০ লাখ পর্যন্ত একটা এস্টিমেট ধরা হয়, এত মানুষ মারা গিয়েছে। তারপর যদি ক্যাম্বোডিয়ান জেনোসাইডে দেখি, সেখানে আমরা দেখব ১৩ লাখ থেকে ৩০ লাখের মতো একটা নাম্বার। আবার যদি আমরা রুয়ান্ডান জেনোসাইড দেখি, তাহলে দেখব ৫ লাখ থেকে ৮ লাখের মতো একটা নাম্বার। তো বেশিরভাগ জেনোসাইডই এরকম একটা রেঞ্জের মধ্যে নাম্বারটা থাকে, যে মোটামুটি হয়তো ৫০% বা অনেক সময় দ্বিগুণ, ৩ গুণ, তাও একটা রেঞ্জে থাকে। কিন্তু একটা উইয়ার্ড ব্যাপার হলো, আমরা যদি আমাদের ৭১ সালের মুক্তিযুদ্ধের নাম্বারটা দেখি, উইকিপিডিয়া অনুসারে এই নাম্বারটা ৩ লাখ থেকে ৩০ লাখ। তো এটা তো একটা বড় ডিফারেন্স, মানে প্রায় ১০ গুণের মতো একটা গ্যাপ দেখা যাচ্ছে এখানে। তো অনেকেই বলতে চায় যে বঙ্গবন্ধু কোনো একটা সময় ৩ লাখের পরিবর্তে ৩ মিলিয়ন বলে ফেলছিল, এই জন্য তারপর থেকে সেটা ৩ মিলিয়ন বা ৩০ লাখ প্রচলিত হয়ে গেছে। তো আমাদের ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার বিভিন্ন রিপোর্টে কিছু কিছু সংখ্যা পাওয়া যায়। আবার যুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন কমিশন গঠন হয়েছে এবং সার্ভে হয়েছে জেলা ভিত্তিক, যে প্রতিটা জেলায় কীরকম মানুষ খুন হয়েছে বা হতাহত হয়েছে সেগুলোর একটা নাম্বার আছে। তো আমরা যেহেতু মূলত বিজ্ঞানের বিষয় নিয়ে কথাবার্তা বলি, তো আমরা আজকে দেখব সায়েন্টিফিক কোনো মেথডে আমরা এই নাম্বারটার কোনো একটা এস্টিমেট করতে পারি কি না। তো আমরা সেই সময়কার নিউজ রিপোর্ট বা পরের কমিশনের সার্ভে সেগুলো যদি বাদ দেই, বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল যে ইনফরমেশন আছে, যেরকম হচ্ছে আদমশুমারির ইনফরমেশন, মানে পপুলেশনের ইনফরমেশন, সেইখান থেকে আমরা কোনো সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে এই নাম্বারটা, যে ৭১ সালে কত মানুষ মারা গেছে, সেটার একটা এস্টিমেট করতে পারি কি না সেটাই আমরা দেখব এই ভিডিওতে। তো আমাদের প্রাইম অ্যাজাম্পশন হইল, যদি নাম্বারটা ৩০ লাখ হয়ে থাকে, তাহলে ওই সময় বাংলাদেশের পপুলেশনও ছিল ৭ কোটি ৮ কোটি, তাহলে এর প্রায় ৩-৪% পপুলেশন। তো এটা তো আমাদের জনসংখ্যার যে নাম্বার, সেখানে একটা চিহ্ন ফেলে যাবে এই সংখ্যাটা। তো আমরা সেটাই দেখব আজকে আমরা বের করতে পারি কি না। তো সেই জন্য প্রথমেই আমরা ইউনাইটেড নেশনসের যে এস্টিমেট আছে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পপুলেশন বাংলাদেশের কেমন ছিল, সেই ডাটাটা দিয়ে আমরা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার হিসাব। এই সংখ্যাগুলো কোটিতে, মানে ১৯৫০-এ ৩ কোটির একটু বেশি, তো ৭০-এ আমরা দেখতেছি ৭ কোটির কাছাকাছি, ২০০০-এ ১২ কোটি। তো আমরা জাস্ট কম্প্যারিজনের জন্য আমাদের সাবকন্টিনেন্টের আরও ২টা দেশের জনসংখ্যার হিসাবটাও নেই। তো এটাও ইউএনের পপুলেশন স্ট্যাটিস্টিক্স যে আছে সেখান থেকে নেওয়া। তো ইন্ডিয়া এবং পাকিস্তান, এই 2টা দেশেরও আমরা পপুলেশন নিয়ে জাস্ট একটু কম্পেয়ার করব। আর মাঝে মাঝে এই স্লাইডে আপনারা এরকম কিছু নাম্বার দেখতে পারবেন, এগুলো হচ্ছে রেফারেন্স নাম্বার। তো আমি লাস্ট স্লাইডে রেফারেন্সগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে পরে ক্রস চেক করে নিতে পারেন। তো আমি প্রথমেই ১৯৫০ থেকে ২০০০ পর্যন্ত এই 3টা দেশের জনসংখ্যা একটা গ্রাফে প্লট করি, তাহলে দেখি সেটা কেমন হয়। তো আমি দেখতে পাচ্ছি যেহেতু ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, বাংলাদেশ আর পাকিস্তান এটা জনসংখ্যা ইন্ডিয়ার পপুলেশনের অনেক কম, সেজন্য এই গ্রাফটায় তেমন কিছু বোঝা যাচ্ছে না আসলে। তো আগেই বলে নেই, আমরা সবসময় লালটা ব্যবহার করব, লাল কালারটা বাংলাদেশের জন্য, নীল হচ্ছে ইন্ডিয়ার জন্য, আর সবুজ হচ্ছে পাকিস্তানের জন্য। এটাই আমরা কালার কনভেনশন ইউজ করব। তো আমরা মেইন জনসংখ্যা না হিসাব করে এটাকে নর্মালাইজ করি, মানে হচ্ছে আমরা ধরে নেই প্রতি দেশের জনসংখ্যা ১৯৫০ সালে ১ ছিল, তাহলে সেই রেশিওতে কিভাবে বাড়ছে। যেরকম বাংলাদেশে আমি দেখতে পারি যে ৫০ বছরে প্রায় ৩ গুণ 3.3 টাইমস হয়েছে, ইন্ডিয়ায় হয়েছে ৩ গুণের মতো, পাকিস্তানে প্রায় ৪.৫ গুণের মতো পপুলেশন হয়েছে। তো এইটা যদি আমরা প্লট করি, তাহলে আমরা মোটামুটি কিছু ইনসাইট হয়তো পাবো এই গ্রাফটা থেকে। তো আমরা যদি এই নর্মালাইজড পপুলেশনটা প্লট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হইল 3 দেশের পপুলেশন। তো আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া
আর পাকিস্তানের গ্রাফটা মোটামুটি একটা স্মুথলি বেড়ে গেছে, যেটাই ন্যাচারালি হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে এই 70 থেকে 75-এ আমি দেখতে পাচ্ছি একটা ডিপ আছে, মানে স্লোপটা যেরকম যাওয়ার কথা ছিল হঠাৎ করে একটু নেমে গেছে। এই অংশটা আমি যদি একটু ডিটেল দেখি তাহলে দেখবো এরকম, বাংলাদেশেরটা একটুখানি ফ্ল্যাট হয়ে গেছে এই অংশটা। তো এইখান থেকেও আমার আসলে খুব একটা কিছু বোঝা যাচ্ছে সেটা না। আমরা এরপরে আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে পার্সেন্ট অফ ইনক্রিজ, এইটা পপুলেট করব। মানে 5 বছর আগের থেকে 5 বছর পরে পপুলেশন কত পার্সেন্ট বাড়ছে। তো এখন যদি আমি এই পার্সেন্ট ইনক্রিজটা প্লট করি তাহলে আমি দেখি কেমন হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হলো বাংলাদেশের পপুলেশন ইনক্রিজ, পার্সেন্টেজ অফ ইনক্রিজ প্রতি 5 বছর পর পর। এটা হলো আমার ইন্ডিয়ার এবং এটা হলো আমরা পাকিস্তানের। তো আমি খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এই 70 থেকে 75-এ পপুলেশন যে ইনক্রিজ রেট সেটা একটা ড্রামাটিক চেঞ্জ হয়েছে। 70 থেকে 75 আমার অনেকখানি নিচে নেমে গেছে, তারপরে আবার 80-তে সেটা মোটামুটি তার আগে যে ট্রেন্ড লাইন ছিল সেখানেই সে ফেরত গেছে। তো আমরা তাহলে এখন এই অংশটায় জুম করি বা এই অংশটা একটু ডিটেল দেখি। তো আমরা যদি 65 থেকে 85 এই বছরগুলো, এই 20 বছর একটু ডিটেল দেখি, আমি দেখব মোটামুটি আমার 15-14 এরকম পার্সেন্টেজ করে বাড়ছে, এক্সেপ্ট আমার 1975 মানে 70 থেকে 75-এ মাত্র 5.5% জনসংখ্যা ইনক্রিজ হয়েছে। আর আগের 10 বছরে আমার প্রায় 15% করে বাড়ছে প্রতি 5 বছরে, এবং পরে প্রায় 14-14.5% করে বাড়ছে। তো আমরা বুঝতে পারছি যে এইটা আসলে ন্যাচারালি আমার এটা পপুলেশন ইনক্রিজ না। তো এই জায়গাটায় আমরা একটা এডুকেটেড গেস করতে পারি, সেটা হলো যদি ন্যাচারাল প্রোগ্রেশনে হইতো তাহলে আমরা আগের 10 বছর আর পরের 10 বছরের যে ইনক্রিজ হয়েছে পার্সেন্ট ইনক্রিজ সেটা একটা গড় ধরে নেই। মানে ন্যাচারাল প্রোগ্রেশনে যদি জনসংখ্যা বাড়তো তাহলে 70 থেকে 75-এ আমার মোটামুটি 15%-এর মতো বাড়ার কথা, কারণ আগের 10 বছর পরের 10 বছরের এভারেজ নিলাম আমি। তাহলে 1970 থেকে 75-এ আমার 15%-এর মতো পপুলেশন বাড়ার কথা। তো আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 75-এ জনসংখ্যা বাড়ছে 6.6 কোটি থেকে 7 কোটির মতো। তো আমরা যে এস্টিমেটটা করলাম যে পার্সেন্ট ইনক্রিজ, এইটা যদি ইউজ করি যে 70 থেকে 75-এ ন্যাচারালি আমার যদি এই পপুলেশন ইনক্রিজটা হইতো তাহলে আমার জনসংখ্যাটা হইতো 7.68 কোটি। তো এটা হলো আমাদের এস্টিমেট। তো আমরা যদি এই গ্যাপটা দেখি, গ্যাপটা দেখতে পারবো প্রায় 64-65 লাখের মতো মানুষের একটা গ্যাপ আছে। তো এটা হলো আমাদের এস্টিমেটেড পপুলেশন গ্যাপ। তো এটা তো আমার 5 বছর 70 থেকে 75। তো আমরা যদি দেখি যে এই সময়টার মধ্যে কি কি কারণে সিগনিফিকেন্টলি পপুলেশন লস হইতে পারে আমাদের দেশে, আমরা কয়েকটা ইভেন্ট দেখব। তো একটা হচ্ছে 1970-এর সাইক্লোন হয়েছে, সেখানে কিছু মানুষ মারা গেছে। 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ ইন্ডিয়া চলে গেছিল, তারা আর ফেরত আসে নাই। তো মাইগ্রেশনের জন্য কিছু মানুষ হারাই গেছে আসলে এই হিসাবটা থেকে। এবং 74 সালে আমাদের দুর্ভিক্ষ, সেখানেও অনেক মানুষ মারা গেছে। তো এই প্রত্যেকটারই কিছু লোয়ার এস্টিমেট আছে এবং কিছু আপার এস্টিমেট আছে বা হায়ার এস্টিমেট আছে। তো আমি বিভিন্ন উৎস ঘাটাঘাটি করে দেখলাম যে লোয়ার এস্টিমেট কত আর আপার এস্টিমেট কত। তো 70-এর লোয়ার এস্টিমেট 3 লাখের মতো, হায়ার এস্টিমেট 5 লাখের মতো। আবার আমার রেফারেন্স দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান দেখে আসতে পারেন। মাইগ্রেশন হয়েছে যে 71 সালে অনেকে ইন্ডিয়া চলে গেছিলো, তারা আর ফেরত আসে নাই, এইটার সংখ্যাটা অনেক ভ্যারি করে। আমি মোটামুটি কমের দিকে পাইছি 60,000-এর মতো, আর একটা পেপারে আমি পেলাম প্রায় 15 লাখ, মানে ইন্ডিয়ান একটা রিসার্চার দাবি করতেছে যে প্রায় 15 লাখ বাংলাদেশি আর ফেরত আসে নাই। তো আমি ধরে নিলাম আপার এস্টিমেটটাই ধরি, আর এটা লোয়ার এস্টিমেট। এবং 1974 সালের ফ্যামিনে, দুর্ভিক্ষে, সরকারি হিসাবে আমার 26,000 মানুষের মতো মারা গেছে, এবং বেসরকারি হিসেবে আমার প্রায় 10 লাখ মানুষের মতো মারা গেছে। তো আমি যদি আমরা এই হিসাবটা একটু কনজারভেটিভ করতে চাই, আমি সবগুলা হায়েস্ট এস্টিমেট ধরে নিই, যে হায়েস্ট এস্টিমেটই ধরে নিলাম। তাহলে লিবারেশন ওয়ারের সময় আমি দেখি কত পপুলেশন মিসিং আছে বা গ্যাপ আছে। তো আমরা আমাদের হিসাব থেকে দেখতে পাচ্ছি প্রায় 34 লক্ষ মানুষের হিসাব পাওয়া যাচ্ছে না। মানে এই নাম্বারটা হলো আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সময় পপুলেশন লস। তো এখন এই নাম্বারটাকে আমরা একটু ভ্যালিডেট করে দেখি। মানে আমরা যে মেথডটা ইউজ করলাম, যে আগের কিছু বছর পরের কিছু বছরের পপুলেশন ইনক্রিজের এভারেজ ইউজ করছি, সেটা অন্য একটা জেনোসাইডের ক্ষেত্রে আমরা ব্যবহার করে দেখি কি হয়। তো আমরা কাছাকাছি সময়ের আরেকটা জেনোসাইড হলো ক্যাম্বোডিয়ান জেনোসাইড, যেটা 1975 সাল থেকে 79 সালের মধ্যে হয়েছে।
তো এটাই যদি আমি উইকিপিডিয়া হিসাবটা দেখি, সেখানে তারা বলতেছে 13 লাখ থেকে 30 লাখের মতো মানুষ মারা গেছে। তো আমি বাংলাদেশের জন্য পপুলেশনের হিসাবটা যেভাবে করলাম, ঠিক ক্যাম্বোডিয়ার জন্য সেভাবে করে দেখি যে সংখ্যাটা কাছাকাছি হয় কি না। তো আমি একইভাবে ইউএনএর সাইট থেকে ক্যাম্বোডিয়ার পপুলেশনটা নিলাম এবং এটা প্লট করলে আমার এরকম দেখা যাচ্ছে, এবং এটাখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় আমার একটা সিগনিফিক্যান্ট ডিপ দেখা যাচ্ছে পপুলেশনে। তো আমি যদি ঠিক বাংলাদেশে আমি যেভাবে করছিলাম হিসাবটা, সেটাই যদি করি, আগের কিছু বছর পরের কিছু বছরের গড় নিয়ে চিন্তা করি যে এই পপুলেশনটা নেগেটিভ না হয়ে আগের 10 বছর পরের 10 বছরের একটা গড় হইতো, তাহলে আমি দেখতে পাচ্ছি এটাও প্রায় 15%-এর মতো, 14.8%। তো একইভাবে আমি যদি এইটাকে ধরে চেঞ্জটা চিন্তা করি, তাহলে আমি দেখব এস্টিমেটেড পপুলেশন গ্যাপ হয় 24 লাখের মতো। আর যেখানে আমার হিসাবে ছিল বা উইকিপিডিয়ায় বলা ছিল 13 থেকে 30 লাখ। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই সংখ্যাটা এই দুইটার মাঝামাঝি একটা সংখ্যা আছে। তো আপনাদের যদি মনে হয় যে এখানে আরও কিছু ঘটনা থাকতে পারে যেটা আমি হয়তো হিসাবে ধরি নাই, তো সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন, বা অন্যান্য কোনো কারণও যদি থাকতে পারে এই পপুলেশন গ্যাপটা এত হওয়ার, সেটাও আমার কমেন্টে জানাতে পারেন। তবে আমরা যে হিসাবটা করলাম আজকে, সেই হিসেবে নাম্বারটা 30-35 লাখের কাছাকাছি হওয়া আনরিজনেবল লাগছে না।